আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশ নিয়ে ভাবনা ডিসকাশন 2 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খুব দ্রুতই মূল আলোচনায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে ভিডিওর প্রথম দিকে যদি আকর্ষণ না থাকে, চুম্বক অংশ না থাকে, তাহলে কেউ ভিডিও দেখে না। সো ভিডিও দেখা দরকার। সো আবার কেন নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটার কারণটা হচ্ছে আজকে এই যে বিখ্যাত ঘটনাটা ঘটছে, এই ভদ্রমহিলাকে আটক করা হয়েছে তার কোনো একজন আত্মীয়র বাসা থেকে, এবং এটা নিয়ে অনেক ফানি নিউজ বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং তোমরা যারা বাচ্চা আছো তারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছ যে একটা বড় অর্জন করে ফেলছি। আসলে আমাদের এই মহিলাকে বা এই ভদ্রমহিলাকে আটক করার জন্য আমাদের অর্জন হচ্ছে জিরো জিরো পরিমাণে অর্জন হয়েছে, কোনো লাভের না। কেন লাভের না আসছি। সো যাই হোক, আজকের আলোচ্য বিষয় বলি একটু এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে যে আওয়ামী আমলের শিক্ষা ব্যবস্থার শিকড় কর্তন করেছিল কার দ্বারা, মানে ওই আমলে কারা আমাদের মূলত শিক্ষা ব্যবস্থার ধ্বংসের মূল চালিকা শক্তি ছিল, সেটা নিয়ে কথা বলবো একটু ছোট করে। রানা চৌধুরী স্যার, একটু মনে করে দেখার চেষ্টা করো কে ইনি। রানা চৌধুরী স্যার আমাকে কি বলেছিলেন গোপনে, হ্যাঁ সেটা গোপন ছিল, কথা ছিল যে আমি ওনাকে কথা দিয়েছিলাম আমি কোনোদিন কাউকে বলবো না। বাট আমার কাছে মনে হয় স্যার যে ভয়ের কারণে বা যে কারণে আমাকে গোপনে বলেছিলেন, কাউকে বলতে নিষেধ করেছিলেন, সেই কারণটা এখন আর নেই। সো আমি এখন বলতে পারবো আর কি। তোমরা স্টুডেন্টরা কোচিং শিক্ষকদের উপরে এত কেন আস্থা রাখো, যখন জানোই যে আমরা স্টুপিড। আমার মতো যারা কোচিং শিক্ষক, সে তুমি এডটেক নামেই বলো বা যে নামেই বলো, উই আর বেসিক্যালি স্টুপিডস। সো সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তারপরের প্রসঙ্গ খুব একটা হট টপিক, আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে যে কামরুল হাসান মামুন স্যার, তোমরা যারা চেনো না চিনে ফেলো, আর আশা করি চিনে গেছো আন্দোলনের ঝোঁকে, অনেকেই তাকে নিয়ে কথা বলছে এখন। উনি কি ঢাবির ভিসি হওয়ার যোগ্যতা রাখেন কি না সেটা নিয়ে একটু কথা বলতে চাই, আমার শক্ত জোরালো মন্তব্য দিতে চাই। তারপরে হচ্ছে অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে গড়িমসির কারণটা কি, আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা বেশ কয়েক জায়গায় গড়িমসি করছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সো ডাক্তার দীপুমণি, হ্যাঁ উনি আসলেই ডাক্তার, নট ডক্টর। সো উনি একজন নিরেট মোটা বুদ্ধির পান্ডা, আমি বলি পান্ডা, নিরীহ পান্ডা। সো উনি হচ্ছেন আওয়ামী শাসনামলের যে স্বৈরাচারী ব্যবস্থা ছিল এবং দেশ ধ্বংসের যে একটা মাস্টার প্ল্যান ছিল বা ব্লু প্রিন্ট ছিল, সেটার একটা ক্ষুদ্র সৈন্য, অর্থাৎ পণ দাবা খেলার গুটি, আর কিচ্ছু না। উনি একটা স্টুপিড মহিলা ছিলেন, যথেষ্ট পরিমাণে স্টুপিড বলছি এই কারণে যে আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার একটা ছোট মানের একজন কর্মী, একটা মানে কি বলে মাঠ পর্যায়ের একজন কর্মী, খুবই ন্যূনতম মানে একেবারে তুচ্ছ লেভেলের, সেই অবস্থান থেকে বলতেছি ওনার যে ডিসিশন মেকিংগুলো ছিল, ওনার যে কার্যাবলী ছিল, সেগুলো আসলে খুবই নিরীহ টাইপের। মানে উনি বুঝতেন না কি করবেন, বুঝতেন না, এই কারণে ধুমধাম এক একটা করে ফেলতেন, বাট ভাব নিয়ে চলতেন যে আমি তো কিছু একটা আর কি। এনিওয়ে, সো ওনাকে ধরে আসলে খুব বেশি একটা লাভ হয় নাই। লাভ হবে যাকে দিয়ে, যাকে ধরলে সেই ভদ্রলোক হচ্ছেন ইনি। এবং আমি মোটামুটি নিশ্চিত যে তোমরা যারা একেবারেই রিসেন্ট জেন জি, তারা ইনাকে চেনো না, বা যারা চেনো তারা হয়তো বা ভুলে গেছো। যারা কমপক্ষে এইচএসসি পরীক্ষা দিয়েছে 2020 সালে 2020 ব্যাচ, অর্থাৎ 20 ব্যাচ, তারা মোটামুটি চিনবে খুব ভালো করে যে ইনি কে এবং ইনি কী ক্ষতি করেছিলেন। ইনি কী ক্ষতি করেছিলেন আমি একটু বলি। দেখতে যে এতটা নিরীহ একটা হাসি দিচ্ছেন, মানে ওনাকে দেখতে যতই নিরীহ মনে হোক, ওনার হাতে আসলে অনেক খারাপ কাজ হয়েছে, এবং সেটার পেছনে আসলে যে ব্যক্তিগতভাবে ওনার কতটুকু অবদান ছিল সেটা আমি জানি না, আমার জানার সুযোগ হয়নি। তবে আমি এতটুকু নিশ্চিত যে ওনাকে ধরলে অনেক তথ্য পাওয়া যাবে, অনেক ইনফরমেশন পাওয়া যাবে, যে ইনফরমেশনগুলো আসলে আমাদের জাতির জন্য, জাতির শেখার জন্য অনেক বেশি জরুরি। সো এই যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম নাহিদ। সো উনি সেই 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে সেই আমল থেকে রাজনীতি করেন, সেই আমলের ছাত্র নেতা থেকে আজকে এই পর্যায়ে আসছিলেন। তো উনার হচ্ছে উনি শিক্ষামন্ত্রী ছিলেন 2009 থেকে আমার যতটুকু মনে পড়ে 2019 পর্যন্ত, যদি আমি ভুল করে না থাকি। সো এই যে 10টা বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমার দেখাকালীন সময়ে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এবং সেটার কি বলে ওটাকে বাস্তবায়ন হয়েছিল উনার হাত দিয়ে। সেটা কিভাবে হয়েছিল আমি হালকা করে একটু মনে করে দিই। সেটা হচ্ছে যে আগে আমরা যে শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত ছিলাম, আমাদের দেশে যেটা চলতো, আমি বলছি না যে সেটাও একেবারে পারফেক্টলি সুপার পারফেক্ট ছিল, সেটার মধ্যেও কিছু পরিবর্তন পরিমার্জন দরকার ছিল, কিন্তু সেটা যে পথে দরকার ছিল সেই দিকে না করে একটা অদ্ভুত শিক্ষা পদ্ধতি চালু করেছিলেন, সেটার নাম দিয়েছিলেন সৃজনশীল শিক্ষা পদ্ধতি। এবং আমরা যেহেতু নাম শুনেই কাত হয়ে যাই, নাম শুনেই আমাদেরকে স্যাটিসফাই করে ফেলা যায়, সো আমরা খুব বেশি একটা গভীরে যাওয়ার চেষ্টা করি নাই যে আসলে যেটাকে নামে বলছে সৃজনশীল, ক্রিয়েটিভ,
সেটা আসলে স্টুডেন্টদেরকে কতটা ক্রিয়েটিভ করে তুলছে, বা এই ক্রিয়েটিভ পদ্ধতি শেখানোর জন্য মানে স্টুডেন্টদেরকে শেখানোর জন্য টিচারদের যে পরিমাণ ট্রেনিং দরকার, যতটুকু ক্রিয়েটিভ হওয়া দরকার, অ্যাকচুয়ালি তাদেরকে ওই ট্রেনিংটা দেওয়া হয়েছে কিনা সেই সব কোনো কিছুর দিকে দৃষ্টিপাত না করেই উনি চাপিয়ে দিয়েছিলেন এই পদ্ধতিটা। এবং যে পদ্ধতির মূলত সমস্যা ছিল পরীক্ষা নিয়ে না, মানে পরীক্ষা যেভাবে নেওয়া হচ্ছিল সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করে, সেইটাও খারাপ না, বরং আমি বলবো যে আমাদের আমলের যে শিক্ষা পদ্ধতি ছিল, অর্থাৎ তার আগে 2009-এর আগে, বেসিক্যালি 2013-র আগে, সো সেই শিক্ষা পদ্ধতির পরীক্ষা পদ্ধতি যেটা ছিল তার চেয়ে সৃজনশীল পদ্ধতির মানে পরীক্ষা পদ্ধতি ভালো, ভালো করে বুঝো। কিন্তু সমস্যাটা ছিল সিলেবাসে। যে সিলেবাসটা বানানো হয়েছিল, যে সিলেবাসটা ডিজাইন করা হয়েছিল, সেখানে অনেক বড় বড় ভুল ছিল। তার মধ্যে মানে আমি চাইলে কথা বলতে গেলে এটা নিয়ে আলাদা ভিডিও না, একটা ভিডিও না, মানে সিরিজ অফ ভিডিও হয়ে যাবে আর কি। তো সেইখানে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, টপিকগুলো উল্টাপাল্টা, 1, 2 হচ্ছে টপিকগুলোর বিন্যাসটা ঠিক নাই, অর্থাৎ পান্তা ভাতে ঘি দিয়ে খাওয়ার মতো অবস্থা, যে কিসের মধ্যে যে কী শিখাচ্ছে তার কোনো হিসাব কিতাব নাই। জাস্ট লাইক কোয়ান্টাম মেকানিক্স যখন পড়াচ্ছে, কেমিস্ট্রি প্রথম পত্র 2য় অধ্যায়, কোয়ান্টাম মেকানিক্স যখন পড়াচ্ছে, হঠাৎ করে ঢুকাই দিল ওর মধ্যে কোত্থেকে জানি দ্রবণ এবং দ্রাব্যতা, মানে হাউ দিস টু থিংস আর কানেক্টেড, নো হাউ। এই কথাটা আমি চিৎকার করে বলতে 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 লক্ষবার বলে ফেলছি, কিন্তু যথাযথ জায়গায় পৌঁছায় না। তার কারণটা কি, ওই যে সরকারের ক্ষমতা কুক্ষিগত একটা মহল দিয়ে চালায়, সেই মহলে যে কারা কী কাজ করে কেউ জানে না। এবং এই শিক্ষা পদ্ধতিটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একদম গোড়া কেটে ছেড়ে দিয়েছে। আমি নিজে 2007 সাল থেকে প্রফেশনালি পড়াচ্ছি, এবং আমার স্টুডেন্টরা বুয়েটে ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পজিশনে, শত শত না, হাজার হাজার না, লাখ লাখ স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে। সো আমি খুব ভালো করেই জানি যে আসলে শিক্ষা ব্যবস্থায় কী হওয়া উচিত, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে, এবং আমি যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করি, আমি ক্লাসে প্রমাণ করে দেখাইতে পারবো, এই ফাঁকা বুলি দিয়ে কিছু হবে না। সো সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার আগে যে অবস্থা ছিল, অর্থাৎ 2012-13 আগ পর্যন্ত যেসব স্টুডেন্টরা পড়েছে, যারা বুয়েটে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাদের সাথে যদি তুলনা করি, পরবর্তীতে ফার্স্ট সেকেন্ড হওয়া স্টুডেন্টরা আকাশ পাতাল ব্যবধান। তারা আসলে বিজ্ঞানের মানে বার্ডস আই ভিউ যেটাকে বলে, যে একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্টের কানেকশনটা কী, সেটা কখনোই পাওয়ার সুযোগটা পায় না, কারণ সিলেবাসটা এলোমেলো, উল্টাপাল্টা, এবং সেইটার মূল চাবিকাঠি ছিল ইনার হাতে। সো এই টাইপের যে কিছু লোকজন ছিল, তাদেরকে যে পাকড়াও করতে বলতেছি আমরা, বা আমিও দাবি জানাচ্ছি যে দীপুমণিকে না ধরে ইনাকে ধরা উচিত। ইনি কোথায় আত্মগোপনে আছেন? ইনি শেষ যে আওয়ামী লীগের মানে লাস্ট যে গভর্নমেন্টাল যে কাঠামোটা ছিল, সেটা তো হয়তো বা উনি ছিলেন না, তার আগে ছিলেন, বাট উনাকে ধরা উচিত। বিকজ উনাকে ধরে যদি একটু ঠিকঠাক মতো প্যাদানি দেওয়া হয়, প্যাদানি মানে ফিজিক্যাল প্যাদানি না, বয়স হয়েছে, আমি ফিজিক্যালি কাউকে হার্ট করাতে একেবারেই কোনোদিনও মানে অ্যাগ্রি করি না, সে যত বড় অপরাধীই হোক, যাই হোক। সো ওনাকে ফিজিক্যালি প্যাদানি দিতে হবে তা বলছি না, বাট ওনার কাছ থেকে কৌশলে বের করে নিয়ে আসতে হবে, আদায় করে নিয়ে আসতে হবে, যে আপনি যে ওই সৃজনশীল শিক্ষা পদ্ধতির সিলেবাস বন্টনটা আপনি বানিয়েছিলেন, যাদেরকে দিয়ে বানিয়েছিলেন তারা কারা, তাদেরকে বের করেন, এবং কার মদদে, কার পরিচালনায় এই জিনিসটা হয়েছিল। সেটা আপনার পরিচালনায় হওয়ার কথা না, আপনি পড়ান না, আপনি ক্লাসরুম শিক্ষক না। সো প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে কাদেরকে দিয়ে করিয়েছিলেন, হু আর দ্য মাস্টার মাইন্ড, হু আর দ্য ডিজাইনার্স অ্যাকচুয়ালি, তাদেরকে নিয়ে আসেন, এবং গোড়ার লোকটাকে বলেন। সেই ভারতীয় র এজেন্ট বা কে এসে আপনার বাসায় এতগুলো টাকা দিয়ে গেছিল, নাকি আপনাকে এতগুলো ফ্ল্যাটের অফার দিছিল, নাকি এত বিঘা জমির অফার দিছিল, কি কারণে, নাকি আপনাকে ভয়ভীতি দেখাইছিল, কি কারণে আসলে আপনি এরকম থার্ড ক্লাস ফালতু স্টুপিড মার্কা একটা সিলেবাস বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছিলেন, সেই জিনিসটা বের করতে হবে। এবং সেই একই কাজ শুধু ওনার ক্ষেত্রে না, এই যে সালমান এফ রহমানকে ধরেছে, যে আনহককে ধরেছে, যাকে যাকে ধরছে, এস আলম গ্রুপের যে চেয়ারম্যান, তাকে হয়তো বা ধরা হবে, সবাইকে একই কাজই করতে হবে, যে কাদের মদদে এই কাজগুলো করছিলা। যেমন এই লোকের হয়তো বা শিক্ষা ব্যবস্থার ওলট পালট করাটা নিয়ে সরাসরি আর্থিক কোনো প্রফিট উনি পাইছে কিনা আমি জানি না, বাট সালমান এফ রহমান, আনিসুল হক, ইনারা তো সরাসরি মনিটারিলি প্রফিটেড হয়েছে, তাই না, মানে ফিনান্সিয়ালি প্রফিটেড হয়েছে। সো ওনাদের টাকা আগে জব্দ করতে হবে। যেমন আমি গতকালকে সম্ভবত দেখলাম, নাকি আজকে দেখলাম সকালবেলায়, যে ডিবি হারুনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করতে বলছে হচ্ছে দুদক। কথা হচ্ছে এতদিন পরে কেন? আমরা 5 তারিখে, 5ই অগাস্ট হচ্ছে স্বাধীনতা পেয়েছে, আজকে 20 তারিখ, ওয়েন আই এম রেকর্ডিং দিস ভিডিও, এখন 20 তারিখ পড়ে গেছে, মানে সোমবার রাত। সো বেসিক্যালি এতদিন পরে কেন? সে তো টাকা যা পাচার করার করে ফেলছে ইতোমধ্যে, তাকে দ্রুত ধরতে হবে। শুধু ডিবি হারুন না, এরকম যত মানে অর্থলোভী রাক্ষস টাকা পাচার করছে বলে আমরা জানি, তাদের সবার অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ফ্রিজ করতে হবে।
নাইলে তো তারা পার পেয়ে যাচ্ছে, তারা তো টাকা পাচার করে দিচ্ছে। আনিসুল হক কেন রিমান্ডে বসে হাসতেছে? তার হাসিটা আসে কোত্থেকে? ডেফিনেটলি তার হাতে এখনও অর্থের ওই চাবিকাঠি আছে, সে টাকা খাওয়াইতে পারতেছে বা সে জানে তার সব সিস্টেম রেডি আছে, তা নাহলে তো তার মুখ দিয়ে হাসি বের হওয়ার কথা না। সো একইভাবে এই লোকের কাছ থেকে এবং এই ধরনের লোকজনদের কাছ থেকে বের করতে হবে যে আপনারা আসলে কাদের মদদে, কাদের আঙ্গুলের ইশারায় এই শিক্ষা ব্যবস্থার ক্ষতিটা করছিলেন। এই তথ্য বের না করলে এই জাতি অন্ধকারে থাকবে যে কারা আসলে আমাদের প্রকৃত শত্রু। যেমন আমি একটা কথা প্রায় ক্লাসরুমে বলতাম যে আসলে এই যে 2013 সালে প্রণীত যে সিলেবাসটা, যেটা 2014 সাল থেকে বা 13 থেকেই মানে বেসিক্যালি ইমপ্লিমেন্টেড হয়েছে, ওই সিলেবাসটা বানানোর উদ্দেশ্য এটা ছিল যে ওই যে নেইল পলিশ কীভাবে বানায়, বা ওই যে কী জানি বাথরুম ক্লিনার কীভাবে বানায়, বা ওর মধ্যে কী থাকে। তো স্টুডেন্টদেরকে এইগুলো পড়ানোর কারণটাই হচ্ছে কতগুলো দক্ষ কর্মী বানানো, কতগুলো দক্ষ শ্রমিক বানানো। দোজ হু উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য মেইন ফিলসফি অফ দ্যাট থিং, দে উইল জাস্ট নো হাউ টু মেক ইট, ওয়াই টু মেক ইট, ওয়াই উড ইউ ডু দ্যাট, ওয়াই নট সামথিং এলস। এইটার উত্তর কোনোদিনও তারা জানবে না। তারা জানবে শুধুমাত্র ওই ভ্যানিশিং ক্রিম, নেইল পলিশ, স্পট রিমুভার, এগুলো বানাইতে হয় কীভাবে, কিসের মধ্যে কী কতটুকু মিশাইলে এই জিনিসটা তৈরি হয়। তাদের কাছে কখনো ওয়াই এর আনসারটা থাকবে না। সো ওই আনসারগুলো কেন যে রাখা হলো না, কারণ ভারত চাইছিল সম্ভবত যে এই বাংলাদেশের বড় যে জনশক্তিটা, এইটাকে শ্রমিক আকারে আমরা বানাই, এই জন্য শিক্ষা ব্যবস্থাটার এই ধ্বংসটা করছে, আর কিছুই হয় নাই। সো এই জিনিসগুলো এই টাইপের লোকের কাছ থেকে বের করতে হবে। হয়তো বা অনেকে ভুলে গেছে তার কথা, আমি একটু মনে করে দিলাম। আমি জানি না আমার এই ভিডিও কতজনের কাছে যাবে আর কি, কর্তা ব্যক্তিদের কাছে তো যাবেই না। সো এইবার আসি দ্বিতীয় প্রসঙ্গে, সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর রানা চৌধুরী স্যার আমাকে গোপনে কি বলেছিলেন একটু মনে করে দিই। রানা চৌধুরী স্যারকে এই বই দুইটা দেখে নাই এমন কোনো সায়েন্সের স্টুডেন্ট পসিবল না। এইখানে দেখা যাচ্ছে ডক্টর রানা চৌধুরী স্যারের নাম আছে, এইখানেও ডক্টর রানা চৌধুরী স্যারের নাম আছে। সো বোঝা যাচ্ছে কে আমাদের বিশ্ববিখ্যাত ফিজিক্স বইয়ের লেখক। এবং এই দুইটা বই আমি নিজেও পড়ছি ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায়, না পড়ে উপায় নেই, আমার বড় আপুর বইও আমি দেখছি। সো ঘটনা হচ্ছে রানা চৌধুরী স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল 2017 সালে। আমার নিজের হাতে করা একটা প্রতিষ্ঠান ছিল, নাম ছিল চিন্তন। সো ওইটার ফেসবুক পেজও হ্যাকড হয়েছে, মানে রিসেন্টলি আমার নিজের ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার কারণে আমি অনেক কিছু দিকে খেয়াল রাখতে পারিনি, আমার অনেক বিজনেসের ক্ষতি হয়েছে, অমুক তমুক, যাই হোক। সো নাম ছিল হচ্ছে চিন্তন। এটা কিচ্ছু না, এটা যারা টেড ভিডিও দেখে, সো টেডের একটা বাংলা ভার্সন বলা যাইতে পারে। আমি একটু সাহস নিয়ে করেছিলাম 2017 সালে, বেশি দিন কন্টিনিউ করতে পারি নাই, নিজের ব্যক্তিগত কারণে ছন্নছাড়া হয়ে গেছিলাম। যাই হোক, সো চিন্তনের প্রোগ্রামে তাকে আমি বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং খুবই চুপচাপ থাকে একটা মানুষ, তার কথা কেউ জানে না, বাট হি নোজ এ হেল লট অফ থিংস। সো ওনাকে যখন আমন্ত্রণ জানিয়েছিলাম, স্যার আমাকে বলেছিল তুমি আগে আমার বাসায় আসো, আগে একদিন চা নাস্তা খাই, একটু কথাবার্তা বলি, তারপরে সিদ্ধান্ত আমি যাবো কিনা, তোমাদের অতিথি হিসাবে আমন্ত্রণ গ্রহণ করবো কিনা। সো যখন স্যারের বাসায় গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এত দুর্লভ একটা মুহূর্ত। আমি তো সেলফি তুলতে এমনিও পছন্দ করি না, যে একজন বড় মানুষ হইলো তার সাথে সেলফি তুললাম, অমুক তমুক, স্যার একটা সেলফি তুলি। আমি একটু তো জেন জি না, আমি তো হচ্ছি জেনারেশন এক্স বা তারও আগের, না এক্স বেসিক্যালি। সো এখন স্যারের সাথে আমি মুহূর্তটাকে স্মরণীয় করার জন্য, এবং আমি জানতাম যে স্যার এমন কিছু আমাকে গুরুত্বপূর্ণ কথা বলবেন যে কথাগুলো আমি ভুলে যেতে পারি। সো স্যারের সামনে আমি নোট না নিয়ে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমার মোবাইলের রেকর্ডারটা আমি অন রাখছিলাম, সো দ্যাট আমার কথাগুলো যেন থাকে। যেমন আমি এই সেম কাজটা মাহমুদুল হাসান সোহাগ ভাই, মানে সোহাগ ভাই সবাই চিনবে আর কি। সো সোহাগ ভাইয়ের সাথে অনেক দিন কথায় আমি এই কাজটা করছি, ওনার কথা আমি পরে হেডফোন দিয়ে শুনতাম আর কি। মানে আমার ভালো লাগতো আর কি, কথাগুলো শুনলে অনেক কিছু জানা যায়, শেখা যায়, বা একই জিনিস রিমাইন্ডেড হয় বারবার, মোটিভেশনগুলো জেগে ওঠে। সো যাই হোক, সো রানা চৌধুরী স্যারের সাথে কথা বলার সময় ওই অডিও রেকর্ডটা আমার কাছে ছিল, কিন্তু দুঃখের বিষয় কিছুদিন আগেই, এই আন্দোলনের মাসখানেক আগে, এপ্রিল মাসের 28 তারিখে আমার ব্যক্তিগত জীবনে এক কালো অধ্যায় নেমে আসে। সেই কালো অধ্যায়ের সাক্ষী স্বরূপ বা ঘটনাস্বরূপ আমাকে এই ডিবি হারুনি তুলে নিয়ে যায়। আমি নিজেও সেই ভাতের হোটেলে ভাত খেয়ে আসছি, বাট ওই ঘটনার কেউকে বলি নাই, বলতে পারি না লজ্জায় আর কি, যে কি ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি। তো তখন আমাকে আমার ফোন থেকে এক দুরাচারিণী যাই হোক আমার সমস্ত ডেটা ডিলিট করে দেয়, আমার অল দ্য ডেটাস কালেক্টেড ইন মাই ফোন। মানে শুধুমাত্র আমার ব্যক্তিগত না, ইনফ্যাক্ট আমি প্রচুর কালেকশনের মানুষ, মানে অনেকের সাথে বলা অনেক কথা বা অনেক প্রমাণাদি আমার কাছে ছিল, সেগুলো এখন আর নাই, আমি দেখাইতে পারতেছি না, না হলে আমি পুরো অডিওটাই শোনাইতাম। সো যাই হোক, আমি দায়িত্ব নিয়েই বলছি স্যার আমাকে কি বলেছিলেন। স্যার কথায় কথায় বলছিলেন, আমি যখন প্রসঙ্গক্রমে তুললাম যে স্যার বর্তমান যে সিলেবাসটা চলছে, 2017 সালে স্যারের সাথে আমি কথা বলছি, আবার রিমাইন্ড করায় দেই। সো তখনও কিন্তু ওই নুরুল ইসলাম নাহিদের বানানো সৃজনশীল পদ্ধতি চলে, যেটার সিলেবাসটা পুরো এলোমেলো।
সো স্যারকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এই যে বর্তমান সিলেবাসটা চলতেছে যেটাতে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে এইটা সম্পর্কে আপনার কী মতামত, আপনারা কি এটাতে একমত হয়েছিলেন, মানে এটা আসলে কারা ডিজাইন করলো, এত এলোমেলো একটা জিনিস এবং কেউ মুখ খুললো না এটা নিয়ে। তো তখন স্যার আসলে চা খাইতে খাইতে বললেন, দেখো তোমরা তো অনেক ছোট, তো স্বাধীনতার পর থেকেই তো বইপত্র নিয়ে আমি কাজ করতেছি, আরও অনেকে করতেছে, বাট আমিও আছি। তো সেই সময়কার একটা স্মৃতিচারণ করি, সেটা হচ্ছে যে যখনই কোনো নতুন শিক্ষানীতি প্রণীত হয় বা সিলেবাস প্রণীত হয়, তখন ওই সিলেবাসটা আমার মতো কিছু বড় বড় কর্তা ব্যক্তি আছে, দেশের মান্যগণ্য লোকজন, তাদেরকে মিটিংয়ে ডেকে হাতে হাতে বুঝায় দেওয়া হয় যে এই যে সিলেবাসটা বানানো হয়েছে, এই যে নেন, একটা কপি দেওয়া হয়, মোটা মোটা কপি। তো সেই কপির পেছনে সবসময় লেখা থাকে যে এই সিলেবাসটা কারা প্রণয়ন করেছেন। বি ভেরি মাচ কেয়ারফুল। একটা সিলেবাস যারা প্রণয়ন করে তাদের নাম পিছনে লেখা থাকে উইথ দেয়ার সিগনেচার্স, যে ইয়েস দে হ্যাভ অ্যাপ্রুভড দিস ডিজাইন, যেটা এই অনুযায়ী আমরা আগামী 10 বছর বা 12 বছর চলবো। ওকে, সো 2013-তে যেটা প্রণীত হয় সিলেবাস, ওইটাই স্যারের দেখা জীবনের প্রথম সিলেবাস হয়, যে সিলেবাসের পেছনে কারা যে এটার রূপকার, লেখক, ডিজাইনার, তাদের কোনো নাম লেখা ছিল না। 1 মিনিট নীরবতা, একটু ভাবো। তোমার আমার উপরে এমন একটা সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছিল যে সিলেবাসটার পেছনে লেখা ছিল না যে এটা কারা প্রণয়ন করেছেন। একটু কি বুঝতে পারতেছো আঙ্গুলের ইশারা কোথা থেকে আসছিল? কাদের অদৃশ্য হাতের ইশারায় এই দেশে একটা সিলেবাস প্রণীত হলো, সেই সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী বই পরিবর্তন হয়ে গেল, প্রতিটা স্কুলে প্রতিটা কলেজে ওইগুলো পড়ানো শুরু হইলো, বাট নো ওয়ান অ্যাকচুয়ালি নোজ কে বানাইছে এইটা, ওয়াই দিস শিট, মানে এইরকম কেন জিনিসটা। আসলে কারো মনে হয়তো বা প্রশ্ন জাগেই নাই, একটা সিলেবাস দিছে এটা পড়াইতে হবে, কারণ আমাদের স্কুল কলেজের টিচাররা তো এরকমই মোস্টলি, মানে শতকরা একজনও পাওয়া যায় না মনে হয় যে একটু প্রশ্ন করতে পারে যে কেন এটা, কেন ওইটা না, বা এই নতুন সিলেবাসে আসার কারণটা কী ছিল, বেটার হইলো কোন দিক দিয়ে, কেন কোয়ান্টাম মেকানিক্সের মতো দ্রবণ ও দ্রাব্যতা ঢুকায় দিল, ওয়াইসো, এইটার প্রশ্নটা কেউ করে নাই। পরিবেশ রসায়নে যেখানে গ্যাস ডায়নামিক্স পড়াচ্ছে, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র, হঠাৎ করে সেখানে কি কারণে আসলে মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ঢুকাই দিল, মানে কোন কানেকশানে এটা যায়, কত দূরের কানেকশানে, একটা স্টুডেন্টকে মনোযোগ দিয়ে তো মানে থার্মোডাইনামিক্স বা গ্যাস ডায়নামিক্সই পড়ানো যেত, সেখানে হঠাৎ করে কেন এখানে নিয়ে দৌড় দিয়ে চলে গেল, মানে মনোযোগটা নষ্ট করার জন্য, ও যেন কোনোভাবে মজাটা না পায় এখানে, মানে অদ্ভুত একটা ব্যাপার। সো এই বিষয়টা, এই ঘটনাটা কার হাতে ঘটেছিল? এই ভদ্রলোকের হাতেই কিন্তু ঘটছিল। ভালো করে মনোযোগ দিয়ে বোঝো, এই লোকের হাতেই ঘটছিল। সো উনি অনেক কিছু জানেন, আমি বলতেছি না এই কাজগুলো উনি নিজে হাতে করছেন, বাট উনি কোনো এক অদৃশ্য দলের হাতে এই জিনিসটা ছেড়ে দিছিলেন যে জাস্ট লুটপাট করো, ধ্বংস করো, এটাকে চুরমার করে দাও। উনি নীরব সাক্ষী হিসাবে ওখানে বসেছিলেন, ওই পদটা দখল করে বসেছিলেন, এই জন্য ইনাকে ধরা দরকার। যাই হোক, সো রানা চৌধুরী স্যার কেন ওই সময় এই কথাগুলো বলতে পারেননি প্রকাশ্যে, বা আমাকে কেন গোপনে বলেছিলেন, কারণটা বোঝাই যাচ্ছে। সো আশা করি সেই সমস্যা এখন আর নাই। এরপরে আসি, তোমরা কোচিং শিক্ষকদের উপর এত আস্থা রাখো কেন? এই কথা কেন বলতেছি, এই যে সিলেবাসের গণ্ডগোল, এই যে সিলেবাসের এলোমেলো অবস্থা। আমি কেমিস্ট্রি পড়াই, সো আমি কেমিস্ট্রির কথার একটা উদাহরণ দিলাম, 2টা উদাহরণ দিছি, আমি চাইলে আরও অনেক উদাহরণ দিতে পারবো যে এই অধ্যায়ের সাথে ওই অধ্যায়ের কানেকশনটা ঠিক হয় নাই। যেমন আর একটা ছোটো উদাহরণ দিই, আমাদের সময় কেমিস্ট্রিতে প্রথম পত্রে ছিল হচ্ছে 17টা অধ্যায়, প্রথম পত্রে ছিল হচ্ছে 17টা অধ্যায় আর 17 চ্যাপ্টার্স, সিএইচ লেখি, আর দ্বিতীয় পত্রে ছিল হচ্ছে যতদূর মনে পড়ে 12টা অধ্যায়, 12 চ্যাপ্টার্স। সো এই টোটালি 12 আর 17 কত হয়, এটা হয় হচ্ছে 29 চ্যাপ্টার্স। এই দুইটা জিনিসকে মানে মিলায় তালায়া বানানো হইলো কয়টা চ্যাপ্টার নতুন সিলেবাসে? মাত্র 10টা চ্যাপ্টার। সো পার চ্যাপ্টার কী হয়েছে, কন্টেন্ট অনেক বেড়ে গেছে। প্রতি চ্যাপ্টার আগে যে পরিমাণে কন্টেন্ট ছিল, এখন কন্টেন্ট অনেক বেশি বেড়ে গেছে। সেই সাথে আরও কী করছে, এক টপিকের মধ্যে আর এক টপিক ঢুকাইছে, ইভেন বলেও নাই যে এটা একটা আলাদা প্রসঙ্গ, এটা একটা আলাদা প্রসঙ্গ। স্টুডেন্টদের কাছে না পুরো জগা খিচুড়ি মনে হয়েছে। নো ওয়ান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডস, আই ক্যান গ্যারান্টি নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস, নট ইভেন টিচার্স, যে কিসের মধ্যে কী পড়াচ্ছি। মানে আলু পোড়ার মধ্যে বেগুন পোড়া দিয়ে একটা পড়ায় দিয়ে দিলাম, মানে পান্তা ভাতে ঘি দিয়ে খাওয়াচ্ছি। সো ঘটনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি যেহেতু কোচিংয়ে পড়াই, এবং আমি জানি কোচিংয়ের শিক্ষকরা অনেক স্বাধীন হয়, স্কুল কলেজের টিচারদের চেয়ে অনেক স্বাধীনতা বেশি থাকে, কারণ তার চাকরি হারানোর কোনো ভয় নেই মোটামুটি আর কি, মানে স্কুল কলেজের টিচারদের মতো না আর কি, ওনাদের অনেক হাত পা বাঁধা থাকে। সো সেই কোচিংয়ে যেহেতু আমি পড়াই, বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোচিংগুলোতে আমি পড়িয়েছি, সে এডটেক বলো আর যে টেকই বলো না কেন, নট এ সিঙ্গেল টিচার আই হ্যাভ সিন এক্সেপ্ট মি যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। ইয়েস, আমি একটু অহংকার করছি,
আমার চোখে পড়ে নাই যে ক্লাসে যে দৃপ্ত কণ্ঠে স্বীকার করছে যে ভাইয়া আপুরা তোমার এই চ্যাপ্টারে যে এই টপিকটা ঢুকাইছে এই দুটো টপিক আসলে রিলেটেড না, আমি এইটুকু পড়াবো ওইটুকু পড়াবো না, ওইটুকু পড়াবো বাট পরে পড়াবো। যেমন দ্রবণ ও দ্রাব্যতা তো আমিও পড়াই, কখন পড়াই সেটা হচ্ছে যে বর্তমানে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা যেখানে কেপিকেসি আছে, কে এ কেবি নিয়ে কথা আছে, তারপরে আমি কেএসপি কেআইপি পড়াবো। দ্যাট শুড বি দ্য রুল। যদি মিনিমাম কেমিস্ট্রির কোনো কনসেপ্ট থেকে থাকে তার এটা বোঝা উচিত। এখন এই চিৎকার আমি যে করছি হয়তো আরও 10 বছর পরে যে বুঝবে বাঙালি যে আসলে তো কথাগুলো সত্য ছিল, এতদিন তো মুখস্থ করছি আসলে। সো ঘটনা হচ্ছে এই কথাগুলো কেউ বলে নাই। কেন বলে নাই জানো? কারণটা হচ্ছে এই কথাগুলো বললে তার কাছে বেশি স্টুডেন্ট পড়ে না। সবাই চায় কি, সব স্টুডেন্ট চায় কি, কলেজের পরীক্ষায় নাম্বারটা ভালো পাইতে হবে, বুঝি কিংবা না বুঝি আমাকে নাম্বার ভালো পাইতে হবে। যেহেতু নাম্বার ভালো পাইতে হবে তার মানে কি কলেজে যে সিলেবাস আছে ওই সিলেবাসেই আমাকে পড়াইতে হবে, ডাজেন্ট ম্যাটার যে তারা রিলেটেড কি রিলেটেড না। এই কারণে কোচিংয়ের টিচারদেরই তো আলটিমেটলি মেরুদণ্ড নাই, তাদেরই সত্য কথাটা বলার সাহস নাই, কারণ দে আর অ্যাফ্রেড অফ দেয়ার রুজি। যে আমার 100টা স্টুডেন্ট হইতে পারতো, সেখানে আমার 30টা স্টুডেন্ট হয়েছে। কেন হয়েছে? কারণ আমি সত্যের পথে ছিলাম, আমি ন্যায় কথা বলছি। তাই এতটুকু মেরুদণ্ড যদি আমাদের টিচারদের না থাকে, কোচিং টিচারদের না থাকে, তাহলে তোমরা এত ভরসা করো কেন? রিসেন্টলি দেখলাম যে আমাদের এডটেকের এক গাধাই বলবো আমি, বয়সে তো আমার চেয়ে ছোটো, আমারই এলাকার চট্টগ্রামের ছেলে, সে নাকি কি বলে আমাদের এই আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের 1 দফার ঘোষক। এটা তারই এক চামচা, তারা আমি চিনিও না, বাট ওইসব স্ক্রিনশট আমার কাছে স্টুডেন্টরা দেয়, আমি এদের কাউকে দেখতেও যাই না কে কী করে না করে, কারণ আমি তো সবার মেরুদণ্ড জানি। এর একটাও যদি ন্যায়ের পক্ষে থাকতো, যদি একটু সত্য কথা বলার সৎ সাহস থাকতো, যে পড়ালেখা নিয়ে সত্য কথাটা বলি, সরকার পতন নিয়ে সত্য কথা বলার দরকার নেই আমার যে সেক্টর সেই সেক্টর নিয়ে সত্য কথা বলি, এর একটাও বলে না। সব হচ্ছে কি ধান্দায় থাকে, আসো নতুন ব্যাচ খুলছি পড়তে আসো, এই কোর্সটা কিনে ফেলো। মানে কোর্সের বাইরে তুই আসলে সত্য কথা কতটুকু বলিস যেটা সিস্টেমের এগেইনস্টে যায়, এইটুকু মেরুদণ্ড তো তোর নাই। সো তুমি নাকি আবার স্বাধীনতার ঘোষক হইছো, আমি জানি না। মানে হাউ ফানি ইজ দ্যাট? তোমরা তাদের দিকে তাকায় থাকোই বা কেন? ইভেন আন্দোলনের সময় তাদেরকে নিয়ে টানা হেঁচড়া করার দরকারটা কি? আমি নিজে তো এখন লজ্জাবোধ করি, আমি নিজে কয়েকজনের নাম ধরে বলছিলাম, ওরও নাম ধরে বলছিলাম যে কেন কথা বলতেছো না। ইন্ডিয়া যাচ্ছে তল্পা নিয়ে, আমি ডিবির হিট লিস্টে 5 নম্বরে ঢুকে গেছি, আমি তো তল্পা নিয়ে পালাই নেই। তোমার পকেটে পয়সা ছিল, তুমি মিয়া টাকার গরমে চলে গেছো দেশ পালায়া, আবার বংচং করতেছো যে কি তোমারে নাকি এই অমুক থেকে ফোন দিয়ে বলতেছে, তমুক থেকে ফোন দিয়ে বলছে। এইসব আগডুম বাগডুম বলিও না, এগুলো আমরা জানি এগুলোর কাহিনীটা কি, এবং এগুলো করলে তোমার যদি আসলেই দেশের প্রতি মায়া থাকতো, এই বাচ্চাদের প্রতি মায়া থাকতো, তাহলে তুমি অন্য কিছু করতে পারতা। তুমি দেশ ছেড়ে পালায় যে টুকটুক করে 15 মিনিটের স্ট্যাটাস দিতা না। এগুলো সো ফানি, এগুলো সিম সো ফানি। সো এগুলো বলতেছি আমি স্টুডেন্ট, তোমাদেরকে বলতেছি এদের দিকে তাকাইওই না। আমিও যদি কখনো এইসব ছাগলামি করি আমার দিকেও তাকায়ও না। এখন যাও যে আমার পিছে লাগো, যে আপনার কি 1000টা বদগুণ আছে, সেইগুলোর জন্য আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের কারোর প্রতি মুখাপেক্ষী না, আমি এক আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আমি সৎ কথা যা, ন্যায় কথা যা, আমি এটা বলবো। ডাজেন্ট ম্যাটার কে আমার কাছে পড়লো কে পড়লো না, আমার কাছে কয়জন স্টুডেন্ট আসলো না। আমি পয়সার জন্য এত জীবনে কোনো দিনই মরিয়া হয়েছিলাম না। রিজিকের মালিক আল্লাহ, যা হওয়ার তা হবে। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি ফাইনালি, কোনো কোচিংয়ের টিচারদের প্রতি তোমাদের এত দিক নির্দেশনার জন্য ছায়া থাকার দরকার নেই। তোমাদের কাছে যেটা সঠিক মনে হবে, ইউ গাইজ হ্যাভ অলরেডি প্রুভেন ইয়োরসেলফ যে তোমরা আসলে দেশ চালাইতে বোঝো। আমি অন্তত নিশ্চিত যে তোমরা পারবা। তোমাদের যেটা ভালো মনে হয় করো ইনশাল্লাহ, বাট সংঘবদ্ধভাবে করো, নিজেদের মধ্যে আলোচনা করে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, তারপরে যার যা মনে হয় ইন্ডিভিজুয়াল মোমবাতি জ্বালানো হচ্ছে, সবাই একত্রে মোমবাতিগুলো নিয়ে আসো, একটা সার্টেন দাবি তুলে নিয়ে কাজ করো, ইনশাল্লাহ অনেক বরকত পাওয়া যাবে আর কি। যাই হোক, সো এই প্রসঙ্গ শেষ, যে কোচিংয়ের টিচারদের প্রতি এত ভরসা করার দরকার নেই। এবার আসি আমাদের কলেজের টিচারদের কথা একটু বলি। সো এই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছে, স্ক্রিনশট ছবিটা পাঠিয়েছে আমার কাছে অনলাইনে পড়ে একটা স্টুডেন্ট, ওর বাড়ি হচ্ছে রংপুরের স্টুডেন্ট। সো সে পাঠিয়ে বলেছে ভাইয়া দেখেন এটা হচ্ছে আমাদের সিলেবাস, এই অনুযায়ী আমাদেরকে পড়তে বলছে। তো আমাদের কলেজের টিচারদের অবস্থাটা একটু বয়ান করি আর কি। এইখানে দেখা যাচ্ছে একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, একাদশ শ্রেণী ফার্স্ট ইয়ারের, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস। দেখা যাক সেই সিলেবাসে কী দিয়েছে। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ভালো কথা, ফাইন, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। গুণগত রসায়ন পুরোটা ঢুকাই দিছে, ওই যে বললাম দ্রবণ ও দ্রাবণ, যেখানে ওর সাথে কোনো কানেকশন নাই। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, এক চ্যাপ্টার ধরে দিয়ে দিছে। স্যারদের খুব কষ্ট হয় যে চ্যাপ্টারের মধ্যে যে 2টা পরিচ্ছেদ আছে এটাকে একটু আলাদা আলাদা করে বলার, যে এইটার সাথে ওইটা রিলেটেড না, এইটা পড়ো ওইটা পড়িও না আর কি, ওইটা পরে পড়ো। যাই হোক, দিল, বুঝলাম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, বুঝলাম, 3য় অধ্যায় দিয়ে দিছে, ফাইন, খুব ভালো করছে। এখন তারা কোত্থেকে জানি বুদ্ধিটা পাইছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়াইতে হবে।
কেন? এই কলেজের রংপুর সরকারি সিটি কলেজের যে স্যার কেমিস্ট্রি প্রফেসর হয়তো বা কেমিস্ট্রি হেড অফ ডিপার্টমেন্ট, হোয়াট এভার ইউ আর, আমি স্যার আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, আপনি কেমিস্ট্রির কও বুঝেন না। এবং এই কাজ যত কলেজে করে থাকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে, তারা আসলেই কেমিস্ট্রির কও বুঝেন না। ডাজেন্ট ম্যাটার, আপনার ডেফিনেটলি শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি, ঢের বেশি। আপনি কেমিস্ট্রিতে হয়তো বা পিএইচডি করে আসছেন, বাট আপনি জানেন গোড়ার আন্ডা, আপনি কিছুই জানেন না। কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াইতে হবে, যদি এবং কেবল যদি বর্তমান সিলেবাসটাই যেহেতু এলোমেলো, যদি রিলেটেড সাবজেক্ট হয়। দেখেন আমি কেন এতগুলো কথা বলতেছি, এইবারই আসবে। দ্বিতীয় পত্র ঢুকাই দিয়েছেন আপনি প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায়, প্রথম বর্ষের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম পত্র তো দিয়েছেন, ভালো কথা মাশাআল্লাহ, তার সাথে দ্বিতীয় পত্রে কি দিয়েছেন? দ্বিতীয় পত্রে দিয়েছেন আপনি জৈব রসায়ন। হু উইল জাস্টিফাই দিস? হু উইল জাস্টিফাই দিস? টেল মি, এটা কিভাবে সম্ভব? জৈব রসায়ন পড়তে গেলে একটা স্টুডেন্টকে কি বোঝা লাগে? তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে ভয়ঙ্কর কড়া আইডিয়া থাকা লাগে, যেটা 9-10-এ পড়ানো ওই তড়িৎ ঋণাত্মকতা দিয়ে কাজ হয় না, আরও অনেক গভীর কিছু জানা দরকার। আপনি যদি অস্বীকার করেন, আসেন আপনাকে আমি কেমিস্ট্রি পড়ায় দেখাই, আপনি তারপরে বলেন যে আরিফ তুমি ভুল বলতেছো এইগুলা। আসেন, বাদ দিলাম তড়িৎ ঋণাত্মকতা, ধরে নিলাম 9-10-এ আপনি তুফান পড়াইছেন, তুক্ষর পড়াইছেন, আর কিছু দরকার নাই। আপনি অস্বীকার করতে পারবেন ওর যে সমযোজী বন্ধন সম্পর্কে খুব গভীর ধারণা থাকা দরকার? আপনি কি জানেন সমযোজী বন্ধনেরই একটা, সমযোজী বন্ধন ব্যাখ্যারই একটা তথ্য হচ্ছে সংকরায়ন মতবাদ? সংকরায়ন তো বাইর করা শিখান, যে এই যোগে সংকরায়ন কি, ওই যোগে সংকরায়ন কি। সংকরায়ন তো কোনো যৌগের হয় না, এইটাও বলতে পারেন না। কোনো পরীক্ষার প্রশ্ন দেখি না যে এই যোগে এই মৌলের সংকরায়ন কি হয়েছে বা এই পরমাণুর সংকরায়ন কি হয়েছে। কি বলেন এই যৌগের সংকরায়ন কি? যৌগের তো কোনো সংকরায়ন হয় না। সংকরায়ন কার হয়? একটা যৌগের মধ্যে বা একটা অণুর মধ্যে একটা বিশেষ পরমাণুর হয়। বিভিন্ন পরমাণুর বিভিন্ন সংকরায়ন থাকতে পারে। স্টুপিডের মধ্যে প্রশ্ন কেন করেন? কেন কোনো বোর্ডে প্রশ্ন দেখা যায় না? ফোর্সে আমি বললাম যে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড CO2, এইখানে কি সংকরায়ন হয়েছে? স্টুপিডের মধ্যে প্রশ্ন করেন কিসের জন্য? কেমিস্ট্রি ক বুঝেন, এখানে কার্বনের কি সংকরায়ন হয়েছে? এখানে কার্বনের হয় হচ্ছে sp সংকরায়ন, যেখানে অক্সিজেনের কি সংকরায়ন হয়? এদের প্রত্যেকের হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। সো আপনি যে বললেন কার্বন ডাইঅক্সাইডের কি সংকরায়ন হয়েছে, আমি বুঝছি, এত বছরের স্টুপিড মার্কা সিলেবাসে পড়ে পড়ে আমি শিখে ফেলছি যে এই কথা বলতে আপনি বুঝাইছেন কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন, বাট এইভাবে বুঝাবেন কেন? স্টুডেন্টদেরকে কেন শিখান না যে এখানে বিভিন্ন পরমাণুর বিভিন্ন সংকরায়ন হইতে পারে? সো আপনাদের কেমিস্ট্রির কনসেপ্টই ঠিক নাই। এনিওয়ে, যা বলতেছিলাম, সো জৈব যৌগ পড়তে গেলে ওর লাগবে তড়িৎ ঋণাত্মকতা খুব ভালো ধারণা, বুঝলাম, সেটা আপনি এই অধ্যায়ে পড়াইছেন, ফাইন। ওকে আপনার সমযোজী বন্ধন শিখাইতে হবে, সমযোজী বন্ধনের প্রকারভেদ শিখাইতে হবে, সিগমা বন্ধন পাই বন্ধন কী জিনিস, কোন বন্ধনটা আগে ভাঙে, কোন বন্ধনের শক্তি কম, কোন বন্ধনের শক্তি বেশি, সংকরায়ন কেমনে কাজ করে, সংকরায়নের ফলে বন্ড অ্যাঙ্গেল কীভাবে চেঞ্জ হয়, বন্ড ব্যালেন্স কীভাবে আসে, এইগুলার আপনি কিছুই শিখাইলেন না। বা এইগুলা এই অধ্যায় পর্যন্ত আসতে আসতে, ফার্স্ট ইয়ারের এই অধ্যায় পর্যন্ত আসতে আসতে বুঝতেছেন মানে ওই টার্মের শেষের দিকে চলে যাবে, অথচ আপনি প্যারালালি শুরু করতেছেন কি জৈব রসায়ন। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস? হোয়াট ইউ আর ট্রাইং টু ডু ইজ নাথিং বাট মেক দ্য স্টুডেন্টস ফ্রাস্ট্রেটেড, মেক দ্য স্টুডেন্টস ফ্রাস্ট্রেটেড অন দ্যাট সিলেবাস। যে তুমি কেমিস্ট্রি পড়া শুরু করলেই তুমি যেন নিজেকে স্টুপিড মনে করো, আমি তো কিছু বুঝি না, প্রতিটা স্টুডেন্টের এটা মনে হবে। আমি ওর জায়গায় থাকলে আমারও এটা মনে হইতো। কেন মনে হবে না? বিকজ আপনি সিলেবাসের ডিজাইনটাই করছেন ওইভাবে যে তোমাকে এখন এটা পড়াবো সাথে ওইটা পড়াবো, ও কিছুই ধরতে পারবে না। আলটিমেটলি ক্ষতি হবে কার? এই দেশের। যে স্টুডেন্টটা আজকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে, ভালো একটা ভিত্তি নিয়ে, কনসেপ্ট নিয়ে সে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে হয়তো বা ভালো কিছু হইতে পারতো, দেশের জন্য অনেক বড় একটা সম্মান বয়ে নিয়ে আসতে পারতো, ওই স্টুডেন্টটাকে আপনি অঙ্কুরে বিনষ্ট করে দিলেন, জাস্ট অঙ্কুরে বিনষ্ট করে দিলেন, শেষ। এই জন্য আপনি দায়ী। একটা কথা আমি শুনছিলাম ছোটোবেলায়, টিচারদের ছেলেমেয়েরা মানুষ হয় না। এই কথাটা না আমি আজকে নিজে টিচার হয়ে বুঝি কেন টিচারদের ছেলেমেয়েরা মানুষ হয় না। টিচারদের মেরুদণ্ড নাই, এবং টিচাররাই স্টুডেন্টদের যে পরিমাণে ক্ষতি করে এই সত্য কথাগুলো না বলে দিয়ে, মানে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস। এরকম আরও অজস্র এক্সাম্পল আছে, আমি ওইটুকু দেখে এদিকে যাওয়ারও সাহস পাই নাই। আচ্ছা, একাদশ শ্রেণীর দেখেন, এখানে আরও মজার ব্যাপার পেয়ে গেছি এইমাত্র। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানে ওইটা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার। এখানে আবার কি দিছে? মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন। তার মানে হচ্ছে ওই পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন পুরোটা ওইখানে পড়াবে না, তার কিছুটা অংশ এখানে নিয়ে আসবে। যখনই নিয়ে আসবে তার মানে বুঝতে হবে ওই চ্যাপ্টার পুরো পড়াইলেও কিন্তু সিগমা বন্ড পাই বন্ড হাইব্রিডাইজেশন পড়াই ফেলতো, তা কিন্তু এখানে পড়াচ্ছে না, তার কিছুটা পার্ট আবার এখানে রাখছে, অথচ তাকে পুরো জৈব রসায়ন ওইখানে পড়া শেষ করে দিছে। হোয়াট কাইন্ড অফ ফানি থিং ইজ দিস? হোয়াট কাইন্ড অফ ফানি থিং ইজ দিস? তো প্রহসন, স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা করা, আরে ভাই এটা কোনো ফাইজলামির বিষয় না। তোমরা লাখ লাখ কোটি কোটি শেয়ার দিয়ে ভাষায় ফেলো ওই বুলশিট সব ভিডিও,
পারলে এই ভিডিওটা প্রত্যেকটা টিচারের ইনবক্সে মারো আর আমার সাথে চ্যালেঞ্জে বসাও। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সাথে বসেন, আপনি প্রমাণ করেন এই জিনিসটা। আপনি যদি হালাল ইনকাম করে থাকেন, আপনি যদি একটা ন্যায়বান মানুষ হয়ে থাকেন, আসেন প্রমাণ করেন এই জিনিসটা সঠিক আছে। যদি এটা সঠিক না থাকে আপনি এটা চেঞ্জ করেন। যদি আপনি আসলে পুরুষ হয়ে থাকেন, আপনার যদি পৌরুষ থেকে থাকে, পুরুষ ডাজন্ট মিন এনি কাইন্ড অফ অঙ্গ প্রত্যঙ্গ। দ্যাটস এ কাইন্ড অফ অনেস্টি অ্যান্ড সেলফ রেসপেক্ট, যে হ্যাঁ আমারও ভুল হইতে পারে, সেই ভুলটা হলে আমি স্বীকার করবো। আপনি আমার ভুল প্রমাণ করে দেন, আমি সবার সামনে কান্দর উদ্বাস করবো, সামনে উদ্বাস করবো যে আপনার এই সিলেবাস ডিজাইন বা আপনার এই কোর্স ডিস্ট্রিবিউশন এটা ঠিক আছে। জাস্ট প্রমাণ করেন নিজেকে। কি আলতু ফালতু জিনিস দিয়ে রাখছে, পরিবেশ রসায়ন পড়াচ্ছে সবার লাস্টে। হাউ ফানি ইজ দ্যাট? সো যাই হোক, এই হচ্ছে আমাদের কলেজের অবস্থা, এই হচ্ছে আমাদের কলেজের ছাত্রদের অবস্থা। সো এটা নিয়ে আর কি বলবো। ওকে, পরবর্তী টপিকে যাই। কামরুল হাসান মামুন স্যার, উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার যোগ্যতা রাখেন কি না? আমি স্যারকে আমার আগে যে ভিডিওটা ছিল ব্লকচেন গভর্নেন্স মডেল, ওই মডেলে আমি সরাসরি বলেছিলাম যে স্যারকে শিক্ষামন্ত্রী দেখতে চাই। মানে স্যারকে আমি বলেছিলাম যে শিক্ষামন্ত্রী দেওয়া উচিত সারা বাংলাদেশের, সেটা তো দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো বা দোয়া করি যে স্যার এরকম বড় বড় জায়গায় থাকুক, সারা বাংলাদেশের এডুকেশন সিস্টেম উনি চেঞ্জ করতে পারবে পজিটিভলি। সো এখন রিসেন্টলি স্যারের নাম আসছে হচ্ছে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের মধ্য থেকেই, যে স্যারকে ঢাকা ইউনিভার্সিটির ভিসি করা যায় কিনা। আবার আর এক দল করছে কি, স্যারের যে ফেসবুক প্রোফাইল সেইখানে থেকে হয়তো বা স্যারের স্ত্রী এবং সন্তানদের সাথে কোনো এক সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময়কার কিছু ছবি, পারিবারিক ছবি নিয়ে পোস্ট করছে যে আপনারা কি চান ইনার মতো একজন লোক, ইনার মতো একজন কি পশ্চিমা সংস্কৃতি ধারণকারী লোক, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক। তোমরা কি চাও আসলে? দাড়ি টুপি হইলেই ভালো হয়ে যায়? ভাই দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, বিশেষ করে এই আন্দোলনের পরে ইতিহাস তো বারবার মানে সম্মতি জানায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের জন্য একটা অনন্য জিনিস, অনন্য একটা সম্পদ। দেশের প্রয়োজনে বারবার এই বিশ্ববিদ্যালয় গর্জে উঠছে, যেটা আমার নিজের বিশ্ববিদ্যালয় বুয়েট গর্জে উঠতে পারে নাই। মানে বুয়েটের ব্যাকগ্রাউন্ড নাই, বলবেন একটু আতেল হয় আর কি। যাই হোক, মানে স্যালুট টু ইউ ঢাবিয়ান্স। এনিওয়ে, সো এখন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য শুধু দাড়ি টুপি হইলেই যথেষ্ট না। আমি নিজেও দাড়ি টুপি বা মুসলিমদেরকে বা ইসলাম যারা পালন করে সঠিকভাবে, আমি তো করতে পারি না, ঠিকমতো চেষ্টা করি, সো অনেক সম্মান করি, বুঝলাম, কিন্তু ওই বোকামি করা যাবে না। একজন লোকের ব্যক্তিগত জীবন নিয়ে তার এই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা তার ওই নলেজটাকে জাজ করা যাবে না। এটা খুবই 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 স্টুপিডিটি হয়ে যাবে। এই টাইপের একজন মানুষ যে বাংলাদেশ পাইছে, এটা আসলে বাঙালির কপাল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাওয়া যেমন আমাদের কপাল। সো এই মানুষের জ্ঞান, এই মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি আছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তার জ্ঞানের চেয়ে বেশি হচ্ছে এই বস্তুটা। এই বস্তুটা এই লোকের যত বেশি আছে, আমি গ্যারান্টি দিব বাংলাদেশের আর কোনো টিচারের এই জিনিসটা নাই। ইনফ্যাক্ট আমাদের বর্তমানে শিক্ষা উপদেষ্টা যে হয়েছেন, মানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন, স্যার কেমব্রিজ থেকে পড়ে আসছেন সম্ভবত, অনেক জোস জানেন, স্যারের কথাবার্তা শুনে বোঝা যায় উনি অনেক জানেন। কিন্তু তারপরেও আমি বলবো যেটা এই মেরুদণ্ডের দিক দিয়ে, অর্থাৎ সত্য কথা সামনে বলে দেওয়া এবং মানে একরোখা যে ব্যাপারটা, একরোখা শেখ হাসিনাও ছিল, বাট সে কী কারণে ছিল আর কামরুল হাসান মামুন স্যার কী কারণে একরোখা, মানে দোজ টু থিংস আর ডিফারেন্ট। সো ভিসি টাইপের পজিশনের জন্য, যেমন খুলনা ইউনিভার্সিটির ভিসিকে আমরা দেখছি, সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে জুতায় পিটায় লাইথায় সরানো হয়েছে, অপসারণ করছে স্টুডেন্টরা অপমান করে। খুলনা ইউনিভার্সিটি যে বর্তমান ভিসি, তার জন্য স্টুডেন্টরা সংগ্রাম করতেছে, আন্দোলন করতেছে, চিৎকার করতেছে ভিসির বাসভবনের সামনে, আপনি খবরদার, আপনি পদত্যাগ করতে পারবেন না। আপনি কেন পদত্যাগ করবেন? আপনাকেই আমরা চাই। আমার তো চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা আনন্দে, যে এই লোকটা কতটা সম্মানের যোগ্য, কতটা জোস একটা মানুষ হইতে পারে, তার জন্য স্টুডেন্টরা এইভাবে পথে নামছে। স্যার আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা আপনার সাথে আছি। আপনি খালি বললেন যে আপনার কোনো কিছু বাস্তবায়নের সময় যদি কোনো প্রবলেম ফেস করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ বা এনি কাইন্ড অফ, উই আর দেয়ার ফর ইউ। সো এইরকম স্যার লাগবে। এইরকম একজন স্যার হচ্ছে এই কামরুল হাসান মামুন স্যার। ইনাকে নিয়ে বা যে কোনো মানুষকে নিয়েই তার ব্যক্তিগত জীবনের সাথে তার প্রফেশনাল লাইফকে ঘণ্ট পাকানো, এটা বাঙালির একটা চরম 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 মাত্রার স্টুপিডিটি। এই কাজটা করা একদম উচিত না। তাহলে যেটা হবে, কোনো মানুষই আসলে ফেরেশতা না, এটা বোঝা উচিত। কোনো মানুষই ফেরেশতা না। প্রত্যেকের জীবনে এই টাইপের মানুষদের যারা ব্যক্তিগত জীবন নিয়ে ঘেটে যারা খুব আনন্দ পাও, আমি গ্যারান্টি দিব ওই দুই একটা যদি বাছাই করা হয়, জাস্ট যে কোনো র্যান্ডম দুই একটা যদি বাছাই করা হয়, যে দেখি এই ফালতু পোস্টটা যে শেয়ার দিয়ে হাহা নিতেছে সবার কাছে,
তাকেই যদি অ্যাটাক করা হয়, তাকেই যদি খুব মানে ভালো করে তার উপরে চিরুনি অভিযান চালানো হয়, তার নিজের জীবনেরও ব্যক্তিগত অধ্যায়ে কিছু কালো চ্যাপ্টার বেরোবে, যেটা আসলে সে কারোর সামনে মুখ দেখাইতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। প্রতিটা মানুষেরই গুড সাইড আছে, ব্যাড সাইড আছে। এই লোকের যেহেতু জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে, তার একটা ভালো মেরুদণ্ড আছে, সে সত্য কথা বলতে ভয় পায় না। আওয়ামী লীগ সরকার যখন তাদের নিজের পদে অধিষ্ঠিত মানে লাইক তাদেরকে সরাইতে পারবে না, নড়াইতে পারবে না, তাদের ধ্যান ধারণা এরকম স্বৈরাচারী কথাবার্তা বলে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, একমাত্র এই লোকটাকে দেখছি একেবারে উচ্চকণ্ঠে আওয়াজ তোলার। উচ্চকণ্ঠে আওয়াজ হয়তো বা আরও অনেকে তুলছে, আমার মতো ছোটোখাটো মানুষ। তো আগেও বলছি আমি, ছোটোখাটো মানুষ অনেক কিছু করতে পারে, আমি চিৎকার করে অনেক কিছু করতে পারি, বাট এরকম হাই স্ট্যাচারের একটা মানুষ যখন করে, এটা বুঝতে হবে যে তার ক্ষমতার মানে তার নিজের সততার উপরে তার আত্মবিশ্বাসটা কোন লেভেলে। যে তুমি চাইলে আমার আয়না ঘর কেন, তুমি আমার সিরুনি ঘরে ঢুকাও, আমার কিছু আসে যায় না, আয়না সিরুনি আলতা ঘর যে ঘরে ঢুকাবা, কোনো সমস্যা নেই। সো এই টাইপের মানুষকে যদি আমরা ব্যবহার করতে না পারি, বা ওনাদের ব্যক্তিগত জীবন নিয়ে যদি ঘাটাঘাটি করি, যেমন ব্যক্তিগত জীবনের কথা বলতে যে আরেকজনের কথা মনে পড়লো, আসিফ নজরুল স্যার। এইরকম একজন হীরার টুকরা মানুষকে নিয়েও ফেসবুকে মাঝখানে দেখছি বেশ কতগুলো পোস্ট, হাজার হাজার না লাখ লাখ হাহা পড়ে যাচ্ছে সেখানে। কেন? আসিফ নজরুল স্যারের প্রথম স্ত্রী কে ছিলেন, সেখানে কি ঝামেলা হয়েছিল, দ্বিতীয় স্ত্রী কে ছিলেন, এখন হুমায়ুন আহমেদের মেয়ের সাথে তার কীভাবে বিয়ে হলো। ওরে ভাই রে ভাই, বাঙালির সুলকানির শেষই নাই। মানে কোনো মলম দিয়ে বাঙালির এই ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, এই চুলকানি যাবে না, এইটা কোনোভাবে যাওয়ার না। কেন দরকার? ওই লোকটার মতো একটা মেরুদণ্ডওয়ালা মানুষ খুঁজে দেখাও না, যে সময় মতো জায়গা মতো কথা বলতে পারে। একটা ভিডিও দেখছিলাম কয়েকদিন আগে, এটা ওই যে যেদিন মানে কি বলে মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তার 3-4 দিন পরের ঘটনা মনে হয়, যেদিন ওই যে মানে বিচার ব্যবস্থায় কুয়ের একটা প্ল্যান করা হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল, ওই দিনকার ঘটনা সম্ভবত। যেদিন হাইকোর্টের সামনে বা সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো একই জায়গায়, মানে ওইটার সামনে আসিফ নজরুল স্যারকে দেখলাম মানে একটা ভিডিওতে, একটা নিউজের ভিডিওতে, যে সে হচ্ছে ড্রামের উপরে উঠে গেছে, একটা তেলের ড্রামের উপরে উঠা ভাষণ দিচ্ছে হাতে মাইক নিয়ে, এই আমরা এখানে খুব বড় একটা বিপদে আছি, আমাদের এটা সামলাইতে হবে, প্লিজ কালক্ষেপণ করা যাবে না, আপনারা এখান থেকে চলে যান, আপনারা না গেলে আমরা ভিতরে যাই কাজ দেখতে পারতেছি না, বাইরে কোনো গ্যাঞ্জাম করা যাবে না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাকে আন্তর্জাতিকভাবে মানুষ গণ্যমান্য করে, আসিফ নজরুল স্যারের কথা বলতেছি, সেই রকম একটা মানুষ সুন্দর জামা কাপড় পরে সে ড্রামের উপরে উঠে গেছে কথা বলতে। আমি তো জানি না ওইখানে উঠলো কেমনে, কোনো সেনাবাহিনীর লোক কোলে করে উঠেছে কিনা, মানে আমি হইলে পারতাম না, আমি নিচে দাঁড়ায় কথা বলতাম, বাট সে বুঝছে এখানে প্রয়োজনীয়তাটা কি, আই নিড টু রেইজ দ্য ভয়েস সো হাই। সো উনি নিজে উপরে উঠে গেছেন, কেমনে উঠছেন লাফায় দাফায় আমি জানিও না, ওই ভিডিও দেখার খুব ইচ্ছা, কারো কাছে থাকলে একটু দিও। ভাই রে ভাই, এই টাইপের সোনার টুকরা মানুষগুলোকে, হীরার টুকরা মানুষগুলোকে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা ছুরি কাচি বটি চালায় তাদের কলঙ্ক যুক্ত করে দিয়ে আলটিমেটলি ক্ষতিকার তোমার আমার আমাদের মতো গাধাদেরকে ওনারা একটু সৎ পথ দেখাইতে পারবে, ভালো পথ দেখাইতে পারবে, বাট তার ব্যক্তিগত জীবন নিয়ে ছুরি কাচি চালাইতে তোমার কোনো লাভ নাই। তোমার ব্যক্তিগত জীবন কতটুকু উজ্জ্বল, আসো একটু সেই নমুনা দিয়ে যাও আর কি। যাই হোক, সো এটা নিয়ে অনেক কথা বলছি, তারপরে টপিকে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে গড়িমসির কারণ কি? আচ্ছা, সো এই ব্যাপারটা নিয়ে আমি একটু ছোটো করে কথা বলে শেষ করে দিব, অলরেডি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আমার ভিডিও সবসময় লম্বাই হয়, গোড়ার ডিম। যাই হোক, সো অন্তর্বর্তীকালীন সরকারকে যারা আছেন, সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীরা, আমি তাদের সবাইকে খুব সম্মান রেখে বলতেছি, তারা অনেক হাইলি এডুকেটেড, বাট তোমরা সবাই জেনে রাখো, অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর জন্য শুধুমাত্র হাইলি এডুকেটেড হওয়াটাই যথেষ্ট না। আমি আবারও বলছি, ওনাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি। ওই মানে এখানে বেশ কিছু মানে অফিস চালানোর বা রাজনৈতিক বা মাঠে কাজ করার কিছু অভিজ্ঞতা লাগে, কিছু মানুষকে সামলানোর কিছু ব্যাপার লাগে, চোখের ইশারায় অনেক কিছু বলে দেওয়া যায়। এই জিনিসটা হয়তো বা সবার নাই। বিশেষ করে আমি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব নিয়েছেন, ওনার ভিডিও আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি গত কয়েকদিন, খুব রিসেন্টলি তো দায়িত্ব নিয়েছেন, 2-1 দিন হলো সম্ভবত। তো হয়তো বা স্যার অনেক বয়স হয়ে গেছে বা স্যার একটু বুঝে শুনে কাজ করতেছেন। তারপরে আমি বলবো, স্যারের কথা শুনে আমার যেটা মনে হয়েছে, যে 5 মিনিটের একটা ভিডিও দেখলাম, সেইখানে মোটামুটি স্যার বলার চেষ্টা করছেন যে আমরা বর্তমানে যে সিলেবাসটা একেবারে রিসেন্ট আপডেট করা হয়েছিল, যে ওই যে কী জানি ওই ঘোড়ার ডিম বাজে কেমনে, বিছনা বানায় কেমনে, এগুলো যে শিখাইতেছে, এই সিলেবাস বাদ দিয়ে আমরা আগের সিলেবাসে ফেরত যাব, অর্থাৎ সৃজনশীল পদ্ধতির সিলেবাসে, অথবা তারও আগের যে সিলেবাসটা আমাদের আমলের যেটা ছিল ওইটাতেও ফেরত যাওয়া হইতে পারে। আবার হালিম স্যার, ওনাকে সবাই চেনে, হালিম স্যারের আবার আবেদন যেটা, যে 96-এর সিলেবাসে ফেরত যেতে হবে। এখন কথা হচ্ছে যে সবার প্রতি সম্মান রেখে বলতেছি, এই যে পেছনের সিলেবাসে ফেরত যাইতে হবে, এটা নিয়ে শিক্ষা উপদেষ্টা যে বলতেছিলেন, উনি কোনোবারই সেন্টেন্স কমপ্লিট করতে পারেন নাই, কোনোবারই সেন্টেন্স কমপ্লিট করতে পারেন না। প্রতিবারই আমার কাছে মনে হয়েছে উনি দ্বিধান্বিত, উনি আসলে কী করবেন উনি বুঝতেছেন না। কারণ
এইটার কারণটা কি? কারণটা হচ্ছে আমি নিজে একজন ক্লাসরুম শিক্ষক ফর লাস্ট 17 to 18 ইয়ার্স। আমি ভালো করে জানি আমাদের সময়কার সিলেবাস কী ছিল, পরে সৃজনশীল সিলেবাস কী হলো, তারপরে আবার বর্তমানে ডিম ভাজা সিলেবাস কী হলো। আমি খুব ভালো করে জানি, আমি নিজে এনসিটিভিতে যাই 2বার মিটিং করে আসছি রিসেন্ট সিলেবাস নিয়ে আর কি। সো এই বর্তমান সিলেবাস সম্পর্কে অভিজ্ঞতা সম্ভবত স্যারের নাই, বা এই ঘটনা সম্ভবত আরও অনেক উপদেষ্টার ক্ষেত্রেই ঘটতেছে, যে একেবারে রিসেন্ট মাঠে ঘাটে যে কী ঘটতেছে রুট লেভেলে এটা সম্ভবত জানেন না। সো তখন আমার পরামর্শ থাকবে উইথ অল ডিউ রেসপেক্ট, যে যাদের এই টাইপের মাঠে ঘাটের অভিজ্ঞতা আছে, যেমন আমি খুবই তুচ্ছ একটা মানুষ, মানে এই টাইপের অনেক মানুষ আছে, হ্যাঁ, এই কোচিংয়ে পড়ানো টিচারই আছে, স্কুলে কলেজেরই টিচার আছে, তাদেরকে ডেকে নিয়ে যেন এই কাজটা করা হয়, এটা আমি খুব জোর দাবি জানাবো, যে যাদের আসলেই মাঠে ঘাটের অভিজ্ঞতা আছে, নট নেসেসারিলি যে তাদের অনেক বড় বড় সার্টিফিকেট থাকতে হবে ফোর্সে। আমার নিজের এত বড় বড় সার্টিফিকেট নাই, বাট আলহামদুলিল্লাহ আমার যেটা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা আছে, এবং বাস্তব অভিজ্ঞতা, এবং আমি কোনো কিছুর ডরাই না যে সত্য কথাটা বলতে আমার বাঁধবে বা কিছু একটা আর কি। সো এই টাইপের লোকজনের সমন্বয় আমার মনে হয় যা করার একটু দ্রুত করা উচিত। গড়িমসি করাটা ঠিক হবে না, গড়িমসি আমরা অনেক জায়গায় দেখতেছি, অথবা হয়তো বা ওনারা চেষ্টা করতেছেন বাট পারতেছেন না আর কি। যেমন আমাদের দেখা যাচ্ছে যে এই যে কি নাম, আনিসুল হককে ধরা হইলো, সালমান এফ রহমানকে ধরা হইলো, তাদেরকে ধরে বিভিন্ন হত্যা মামলার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে পাপোশ বিক্রেতাকে মাইরে ফেললা বা ওই ছাত্রকে মাইরে ফেললা, সেটা কেন করছিলা? ভাই, যে মানুষটা মারা গেছে তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতেছি, সেই লোকটা তার ফেরত আসবে না। তার হত্যাকাণ্ডের বিচারের দাবি আমারও সারা জীবন থাকবে, এবং বিচার করতে হবে, ফাঁসিতে ঝুলাই হোক আর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হোক, যেভাবে হোক, কিন্তু যে জিনিসটা মানে কি বলে এটাকে টাইম ডিপেন্ডেন্ট, ফোর্সে সে টাকাটা কোথায় পাচার করছে, ওই টাকাটা আগে আনো তাড়াতাড়ি। টাকাটা তো ডাইলুটেড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তাই না, ছড়ায় পড়তেছে, সেইটার দিকে তাড়াতাড়ি মনোযোগ দেন। ডিবি হারুনের অ্যাকাউন্ট ফ্রিজ করছে গতকালকে, ওয়াইসো দ্রুত করেন, ডিবি হারুনকে ধরা লাগবে না, ওর অ্যাকাউন্ট ফ্রিজ করেন বাংলাদেশ ব্যাংক থেকে, যে তার যেখানে যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব যেন লকড হয়ে যায়, কিছু যেন বেচা কেনা করতে না পারে। এই কাজগুলো একটু দ্রুত করেন, এটা আমার আবেদন থাকবে। আর আমি যেহেতু কোচিং শিক্ষক মানুষ ছোটোখাটো লেভেলের, সো আমি বলবো এডুকেশন সিস্টেমে যা করেন একটু তাড়াতাড়ি করেন। 24 ব্যাচের অনেক প্যারা হইতেছে, মানে তারা নিজেরা আসলে খুবই কনফিউজড যে কী করবে, এবং আমি যতজনকে চিনি আমার হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তারা কেউ আসলে পড়ার টেবিলে এখন আর নাই। সো এইগুলো একটু দ্রুত করেন আর কি, এবং এই ক্ষেত্রে যদি কারো সহযোগিতা লাগে তাদের সহযোগিতা নেন, মানে আমি জানি না। সো ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই, পরে আর কবে কথা বলবো জানি না। গভর্নমেন্টাল কেমিস্ট্রির পড়াশোনা আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।